भाई का बर्थडे। यार मेरे को तो ऐसा धक धक हो रहा है भाई, ये तो शुरू होते ही खत्म हो गया यार। सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस मेरे मुड़ने की देर है। আচ্ছা, ভাইজান কি এই কথাটা লরেন্স বিসনেকে বললো? নমস্কার, ফাইনালি বাঙালিতে আপনাদের আরো একবার স্বাগত। আমি শান্তনু, আশা করছি আপনারা ভুলে যাননি। বহুত দিন পর আপনাদের সাথে আবার দেখা। আমার সাথে আজকে আছে শুভদা। আজকে আমরা সিকান্দারের যে টিজার, বহু অপেক্ষিত একটা টিজার যেটা আজকে ফাইনালি রিলিজ করেছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। দেখুন, টিজারটা নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ এটাকে অ্যাকচুয়ালি টিজারও বলা যায় না, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, যেখানে সিকান্দার যে ক্যারেক্টারটা সেটা অ্যানাউন্স করা হচ্ছে। অ্যান্ড আরো ভালো করে বললে বলা যায় অ্যাকচুয়ালি এটা সালমান খানের যে কামব্যাক আমরা অনেক বছর ধরে ওয়েট করে আছি, সেটার একটা অ্যানাউন্সমেন্ট। তো সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। আমার সাথে শুভদা আছে। শুভদা, প্রথম কথা, টিজারটা দেখে কিরকম লাগলো লুক অ্যান্ড ফিল ওয়াইজ? লুক অ্যান্ড ফিল ওয়াইজ তো ঠিক আছে, বাট টিজারটা দেখে আমার একটাই কথা মনে পড়ছিল, ফিরেরা ফেরি, সেটা হচ্ছে মেরে কো ইতনা ছোটা দিয়া। মানে ভাই লিটারালি কখন শুরু হলো কখন শেষ হলো বুঝতেই পারলাম না। এবার যদি লুক অ্যান্ড ফিলের কথা বলি, দেখ, সালমান খানের একটা অরা আছে, সেটা আমরা সবাই জানি। ইভেন হিজ হেটার্স দে উইল অ্যাডমিট যে সালমান খানের কিন্তু একটা অরা আছে, এবং সে যখন ওই হেঁটে যাচ্ছে, এই সেম ওয়ার্কটা যদি অন্য কোনো অ্যাক্টর করতো তাহলে কিন্তু সেটা মানাতো না। বাট সালমান খানের যে অরা, সে যখন হেঁটে যাচ্ছে ভালো লাগছে। প্রবলেমটা হচ্ছে সালমান খানের ফেস এক্সপ্রেশনস। তোর ফেস এক্সপ্রেশনস নিয়ে কি বক্তব্য বলতো? এটা নিয়ে আমার একটা, দেখো, সালমান খানের যে জিনিসটা সব দিন নয়, একটা টাইমের পর যখন সে ওই টাইপের, মানে যেখানে অ্যাক্টিংটা বেশি কাজ করে, সেরকম টাইপের সিনেমাগুলো করে ছেড়ে দিল, মানে পুরোপুরি একটা মাসি অবতারে একটা ঢুকে গেল, তখন থেকে সালমান খান একটা জিনিস যেটা করে নিয়েছে, যে একই রকম একটা লুক অ্যান্ড ফিল রাখে, মানে নিজের এক্সপ্রেশনের মধ্যে, মানে সেই একটা গাটেড ম্যান, একটা খুব চেপে চেপে কথাবার্তা বলবে, এরকম মেরে কো পাতা হ্যায় আপ ক্যা করনে ওয়ালে হো, মানে এরকম ভাবেই কমেডিটাও করলে একই রকম ভাবে, মানে কোনো রকম কোনো রোহিত শর্মার মতন ব্যাপার হয়ে গেছে এখন আর কি, যে গাছাড়া ভাব পুরো, ঠিক আছে, পুরো গাছাড়া ভাব, যাচ্ছে অ্যাক্টিং করতে হবে করে দিচ্ছি, চলে আসছি, কোনো রকম কোনো ইয়ে করছেও না, মানে এক্সপেরিমেন্ট তো করছেও না। অ্যান্ড নিজের অ্যাক্টিংকেও প্রত্যেকটা সিনেমাতে তুমি ইভেন ক্যামিও গুলো দেখে নাও, লাস্ট যতগুলো সিনেমাতে ক্যামিও করেছে, সিঙ্গম, তারপর তো বেবি জন দিয়ে এই টিজারটা যেটা বেরোলো সিকান্দারের, তিনটেতে মনে হচ্ছে পাশাপাশি তিনটে বাড়িতে সেট লাগানো আছে। সকালবেলায় ঘুম দিয়ে উঠলো, ভাইজান সাইকেলটা চালিয়ে গেল, কোটটা পরলো, একটাতে ঢুকলো বেরোলো, আরেকটা ঢুকলো বেরোলো, আরেকটা ঢুকলো বেরোলো, হয়ে গেছে, ব্যাস সারাদিনের কাজ শেষ, বাড়ি যাও, ফুর্তি করে ঘুমিয়ে পড়ো, এরকম একটা ব্যাপার আছে। কোনো রকম কোনো চেঞ্জেস নেই, মানে সেই যেরকম চলে আসছে ওইরকমই চলছে। বাট আশা করবো সিনেমার মধ্যে অনেক কিছু, কারণ এটা তো বোঝাই যাচ্ছে এটা আলাদা করে শুট করা, এই পোর্শনটা হয়তো সিনেমার মধ্যে থাকবে না, তো সিনেমার মধ্যে হয়তো এরকম কিছু থাকবে না, নতুন কিছু দেখতে পাবো সালমানের থেকে আমরা। দেখ, প্রথম কথা হচ্ছে কি বলতো, সালমানের একটা জিনিস, আমি এই জিনিসটা সুলতানের পর থেকে হচ্ছে, সো হি ইজ ক্লিয়ারলি গোয়িং থ্রু সাম হেলথ ইস্যুস। লাস্ট কিছু বছরে কিন্তু আমরা অনেকবার রিপোর্ট পেয়েছি যে হি ইজ গোয়িং থ্রু সাম হেলথ ইস্যুস, সেটা একটা ব্যাপার। এবার এটাও তো ঠিক যে মানুষটা 60 বছর বয়স, ভাই, ঠিক আছে, আমরা যতই মানে বলতে গেলে হিরো একটা 60 বছর বয়সে তার একটা মানে স্পেশালি তার লাইফস্টাইল যদি ওরকম হয়, তাহলে তার একটা ছাপ কিন্তু শরীরে পড়ে। প্রবলেমটা হচ্ছে এই জিনিসটা না আমি সুলতান থেকে দেখছি, যে ওর চোখের মধ্যে একটা টায়ার্ডনেস ভাব, ইন এভরি সিন অফ হিজ এভরি প্রমোশনাল ক্যাম্পেইন, একটা টায়ার্ডনেস ভাব, সেটা কিন্তু আগে দেখা যেত না। মানে সালমানের যে এই একটা অ্যালফা টাইপের একটা ইমেজ, বা একটা ওই ভাইজান বড় এরম ভাবে হাঁটে, সেইটা বরাবরই ছিল। হি ইজ দ্যাট পার্সোনালিটি, মানে হি ইজ অ্যালফা মেল মোর বিফোর রণবীর কাপুর ইভেন বিকেম অ্যালফা মেল ইন অ্যানিমেল, ঠিক আছে, এবং এখন যারা আই থিঙ্ক, হ্যাঁ, এবং এই যে এখন মানে লাস্ট কিছু বছর ধরে সো কল্ড আমরা মাস ফিল্মের কথা বলি, যে সাউথরা হেভি বানাতে পারে, আমাদের বলিউড বানাতে পারে না। ভাই থেমে যাও, সালমান খান যদি মাস ফিল্ম যদি ঠিকঠাকই যদি নেমে যায় না, কোনো সাউথের অ্যাক্টর পাত্তা পাবে না, হলে যা ব্যাডনেস দেখা যায় পাত্তা পাবে না। এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে আমরা টিজারে কি দেখতে পেলাম সেইটা নিয়ে একটু চর্চা হোক।
তুই একটা জিনিস লক্ষ্য করেছিস যে টিজারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কিন্তু হেভি লাগছে, মানে লাস্ট 1-1.5 ঘন্টা, মানে আমি বলতে চাই আমরা এখন শুট করছি প্রায় 7টা বাজে, 2 ঘন্টা আগে টিজারটা রিলিজ হয়েছে, অলরেডি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার অ্যাটলিস্ট পার্সোনালি দারুণ লাগছে, যাকে বলে একটা সোকল একটা ভাইব আছে, একটা ডার্ক কমপ্লেক্সনের। তোর কেমন লাগে? যখন একদম শুরু 2 থেকে 3 সেকেন্ড যখন ঢুকছে তখন আমি জানি না, আমি 2-3 বার শুনলাম, তাও আমার মনে হলো সে টাইগারের যে একটা থিম মিউজিক আছে ওইরকম টাইপের একটা ফিল আসছিল, মানে একদম স্টার্টিংটা, ঠিক আছে, দিয়ে ওখানে ব্যাকগ্রাউন্ডে চলছে একটা লিরিক্সটা এরকম আসছে, নো মোর ট্রোলস টাইপের একটা বেশ দারুণ ভাইব আসছে যতক্ষণ না সালমান খান কথাগুলো বলা শুরু করছে, মানে একটা গা ছমছম করা ব্যাপার। ইভেন তোমার সাইডে যে ওই সামুরাই যেগুলো দাঁড়িয়ে আছে না, ওদেরকে দেখেও একটা সেই একটা হরর ফিল্মের যেরকম একটা অনুভূতি আছে, লাইটিংটা ওইরকম, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেরকম একটা চলছে, তো দারুণ লুক অ্যান্ড ফিল আসছিল। অ্যান্ড তারপর সালমান খানের ওই একটা ডায়লগ ছোট্ট, তারপর যখন মিউজিকটা চেঞ্জ হয় একটা পাঞ্জাবি মিউজিক সম্ভবত চলে আসে, তো সেটা আমার মনে হয় না যে অতটা খাপ খাচ্ছিল শুরুতে, খুব মানে স্টার্টিংটা তো দুর্দান্ত, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সত্যিই ভালো, মানে একদম ওই ফিলটা দিচ্ছিল, যেহেতু বেশি কিছু দেখার নেই টিজারটা থেকে, তো আমার খুব ভালো লেগেছে। আর তোমার আমার জানি না, আমার দেখার সময় মনে হচ্ছিল যে এখন যতগুলো রিসেন্ট মাসি সিনেমা বেরিয়েছে তাদের প্রত্যেকটার একটা কি বলবো, মানে একই রকম টাইপের একটা ওই লুক অ্যান্ড ফিল যেটা দেওয়া হয় আর কি, বা ধরো প্রেজেন্টেশন যেটা বলতে পারি আমরা, লাইটিং হোক বা হিরোকে প্রেজেন্টেশন করা হোক, স্লো মোশনে হেঁটে আসছে, সবগুলোরই হয়ে গেছে। তো এই পার্টিকুলার, তুমি আর আমি একটু কথা বলছিলাম, এই পার্টিকুলার টিজারটা থেকে তোমার কোন সিনেমার একটা টিজারের কথা মনে পড়ছে? আমার তো খুব ভালো করে মনে পড়ছিল। দেখ, এই টিজারের থেকে যদি আমরা আবার, যেহেতু আমি শাহরুখ খান ফ্যান, আবার মানুষ আবার শুরু করে দেবে যে শাহরুখ খান ফ্যান, এ তো ব্যাশিং করবে, আমার যদি মনে হতে পারে তোমার কেন মনে হয়? তাই তো, তাহলে আপনারা বুঝে নেন আমরা কিন্তু অনেস্ট কথা বলছি, ঠিক আছে। জওয়ানের যে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল তার এক্স্যাক্ট কালার প্যালেট ম্যাচ হচ্ছে, মানে দ্যাট, মানে কি বলে, একটা গ্রিন টিন্ট, তার সাথে একটা রেডিশ হিউজ, এবং তুই যদি ভালো মতো লোক, আমরা ফটো অ্যাটাচ করে দেবো একটা ভালো করে, সেটা হচ্ছে এখানে আপনারা দেখবেন যে দ্য শর্টস অফ দ্য গান দ্যাট ইজ কোয়াইট সিমিলার টু দ্য জওয়ান অ্যানাউন্সমেন্ট টিজার, যেটা ওই জওয়ান রিলিজের প্রায় 1 বছর আগে বের করেছিল। সো এইটা একটা ব্যাপার। এবার তার সাথে আমার একটা পয়েন্ট হলো কি বলতো, এই যে তুই বলছিস না যে মাসি সিনেমার একই রকম প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, ইট মে বি দ্য কেস বিকজ আমরা আস্তে আস্তে না এই যে মাস সিনেমাটারও একটা স্যাচুরেশন আসছে আমার মনে হয়, বিকজ লাস্ট কিছু বছর ধরে যেহেতু সাউথের সিনেমার একটা, মানে কি বলি, একটা এন্ট্রেন্স আমাদের নিজেদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে চলে এসছে, মানে আমরা যাই করি তাতেই বলতে গেলে সাউথের সিনেমার একটা ছাপ পাই। এই যে দেবের খাদান আসলো, সেখানে মানুষের সাউথের সিনেমার ছাপ পাচ্ছে। বাই দ্য ওয়ে, শান্তনু কিন্তু দেব ফ্যান, এখনো খাদান দেখেনি, আপনারা কমেন্ট করে একটু জানান। আচ্ছা, এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে, সো এই একটা ব্যাপার তো আসছে। আর একটা ব্যাপার যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তুই একটা জিনিস দেখছিস যে তোর লাস্ট এআর মুরগাটসের কোন সিনেমা মানে দেখা আছে মনে আছে? আমি দরবারটা একটু দেখেছিলাম, আকিরা দেখেছিলাম, দিগ্গজনী তো দেখেইছি। সো ব্যাপারটা হচ্ছে তুই যদি ভালো মতো না মানে এআর মুরগাটসের ফিল্মোগ্রাফি চেক করিস, 2008-এ যখন গজনী বেরিয়েছে তারপরে কিন্তু তার যে বিশাল বড় হিন্দি মার্কেটে যে বিশাল বড় কোনো সিনেমা এসছে তা কিন্তু না। সো দেয়ার আর আ ফিউ থিংস আই এম আ বিট সাসপিশিয়াস অ্যাবাউট ফর দিস ফিল্ম। এক হচ্ছে রশ্মিকা মান্দানার কিছু সপ্তাহ আগে একটা ইন্টারভিউ এসেছিল, এই মানে পুষ্পা রিলিজ হওয়ার পরে পিঙ্কভিলাতে একটা ইন্টারভিউ এসেছিল, সেইটাতে সে বলছে, রশ্মিকা বলছে যে, বাই দ্য ওয়ে রশ্মিকা ইজ দ্য মেইন হিরোইন অফ লাইক সিকান্দার, ঠিক আছে। সো এনিওয়ে, রশ্মিকা বলছে যে এইটা কিন্তু আমার প্রথম বলিউড সিনেমা এরকম হবে যেটাতে আমি ফুল ফ্লেজ বলিউড ফিমেল হিরোইন, মানে এখানে এবার সেই স্টেটমেন্টটা দেওয়ার পরেই অনেকেই বলতে গেলে সাসপেশন এইটা আছে যে আবার সেই সালমান খানের সিনেমা যেখানে ফিমেল ক্যারেক্টারদের কোনো ডেভেলপমেন্ট নেই, কিছু নেই, মানে একজনের মুখ থেকে এক্সপ্রেশন আসবে না, একজনের মুখ থেকে ওভার এক্সপ্রেশন আসবে। সো এই একটা ব্যাপার, সো এইটার একটা সাসপিশন তো আছেই। সেকেন্ড অফ অল, সালমানের যে লাস্ট কিছু বছরের ফিল্মোগ্রাফি সেটা এতটাই ইনকনসিস্টেন্ট, মানে টিজার দেখতে পাই, দেখ তুই ভাব না, তার টাইগার 3 ট্রেলার আমাদের কি লেগেছিল, হেভি লেগেছিল, এবার সেখানে টাইগার 3ও সেই লেভেলের এক্সপেকটেশনস ম্যাচ করতে পারেনি। সো লাস্ট প্যান্ডেমিকের পর সালমানের যে ফিল্মোগ্রাফি, তার মধ্যে রাধে, রেস 3, টাইগার 3, কিসি কা ভাই কিসি কি জান, এরকম সিনেমা আছে। সো তোর তুই বল একটা জিনিস, তোর মানে
সিনেমাটার উপরে এক্সপেকটেশনস কতটা? দেখো অনেকদিন আগে আমি I think it's too early to say, but পেয়েছিলাম গল্পটা কিরকম হবে, বাট এখন আবার শোনা যাচ্ছে যে এটার কোনো মানে গল্প এখনো লিক হয়নি কিছু, তো গল্প তো জেনুইনলি জানি না, বাট এটা শোনা যাচ্ছে যে তোমার যে ভিলেন হবে, যে কাটাপ্পা করেছিল, আমার একটা নাম মনে নেই, তো সে আছে ভিলেন। তো মোটামুটি অ্যাক্টর অ্যাক্ট্রেস, দেখো এখন যখনই সাউথের একটা প্রোডাকশন হাউস বলছি, সাউথের ক্রিউ থেকে যখন একটা সিনেমা বানানো হবে, তখন সাউথের অ্যাক্টর অ্যাক্ট্রেসও প্রচুর থাকবে, যেটা আমরা রশ্মিকে দেখতে পাচ্ছি, যে কাটাপ্পা ছিল তাকে দেখতে পাচ্ছি, তো অ্যাক্টর অ্যাক্ট্রেস তো ভালো হবে, সাউথের থেকে ভালোই হয়। তাহলে আমার মনে হয় না যে বাকি যে কো অ্যাক্ট্রেস যারা হয় তাদের যে হয় না যে অনেক সময় সিনেমা তোমার এটার উপরে ডিপেন্ড করে যে কো অ্যাক্ট্রেস কারা আছে, মেন লিডের সাথে কো অ্যাক্ট্রেস কারা আছে, তো আমার মনে হয় না যে খুব একটা মানে খারাপ আমরা মানে অ্যাক্টিং ওয়াইজ কিছু দেখতে পাবো। এরপরে স্টোরিটা কিন্তু যেহেতু অনেক দিন আগে সালমান খানকে স্টোরিটা শুনিয়েছিল এআর মোরগদাস, তো আমার মনে হয় যে আর তারপরে এতদিন পরে সিনেমাটা হচ্ছে, তো স্টোরির মধ্যে দম আছে বলে হয়তো প্রজেক্টটা নিয়ে তারা এখনো এতদিন ধরে ওয়েট করছিল। আর থার্ডলি মানে স্টোরিটা জানি না বলে অত কিছু বলছি না, বাট থার্ডলি যে জিনিসটার জন্য আমি মুখে দেবো সেটা হচ্ছে অ্যাকশন। সালমান খান, তুমি যেটা একটু আগে বললে যে সালমান খান ইজ দ্য ম্যাসিয়েস্ট থিং ইন ইন্ডিয়া, ঠিক আছে, সালমান খান যদি মানে ওর রিয়েল লাইফ দেখলেও তুমি জিনিসটা ফিল করতে পারবে। তো সালমান খান আবার সেই যেহেতু সেই একটা ফরম্যাটে ফিরছে, তো আর এআর মুরুগদাসের প্রত্যেকটা সিনেমা, যেটা আমি তিনটে নাম নিলাম, খুনির দরবার হোক বা আকিরা হোক বা গজনী হোক, তিনটাতেই কিন্তু যে অ্যাকশন যে জিনিসটা ছিল না, অ্যাকশন গুলো খুব একটা চোখে পড়ার মতন অ্যাকশন ছিল, অ্যাকশন সিনেমার অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো। আর এটাও আমি একটু আগে শুনলাম যে তোমার যে অ্যাকশন ডিরেক্টর সেটা হচ্ছে তোমার ওই জেলার সিনেমার যে অ্যাকশন ডিরেক্টর ছিল, সে এই সিনেমা মানে এটা অ্যাকশনটা ডিরেক্ট করবে, তো অ্যাকশন নিয়ে তো আমার বেশ ভালো এক্সপেকটেশন থাকবে। দেখ, আমার মেইন এক্সপেকটেশন হচ্ছে প্রেজেন্টেশন অফ সালমান খান, বিকজ টু বি অনেস্ট এই যে সাউথে এখন সব বলিউড অ্যাক্টরসরা কেন কোলাবোরেট করছে, এটা বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে বলিউড এরকম মানে মাস কমার্শিয়াল সিনেমা না বানিয়ে না, এদের যে ডিরেক্টরসরা আছে তারা কিন্তু এই অভ্যাসটাই চলে গেছে যে তাদের মেইন হিরোকে প্রেজেন্ট কিভাবে করতে হয়। এবং হিরো মানে কিন্তু এখানে আমরা মানে ছোটখাটো হিরোর কথা বলছি না, মানে দ্য নেমস লাইক সালমান খান, শাহরুখ খান, এদেরকে প্রেজেন্ট করতে গেলে ওই লেভেলের বলতে গেলে তোমার মাস এলিভেশন মুভমেন্টস দরকার হয়। দেখ, এরম সিনেমাতে আই এম নট এক্সপেক্টিং টু মাচ ফ্রম দ্য স্টোরি, বেসিক স্টোরি লাইনই হোক না, জাবানেরও কি গল্প বিশাল কিছু ছিল না, ওই প্রেজেন্টেশনই ফাটিয়ে দিচ্ছে। খুবই ইম্পর্টেন্ট যে জওয়ানে যে শাহরুখ খানের যে প্রেজেন্টেশনটা, যেটা আইকনিক, আমার মনে হয় যে ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে ভালো, মানে সবচেয়ে ভালো, সিরিয়াসলি সবচেয়ে ভালো যে এন্ট্রি সিন, জওয়ানে যে সিনটা ছিল, এটা কতটা মারাত্মক। কারণ যখন ভুলভুলাইয়া 3-তে আমরা ওই যারা দেখেন, এখন সবাই দেখেনি, যে রাজপাল যাদবের সিনটা আছে শেষের দিকে, ওখানে যখন রাজপাল যাদবকে ওইরকম ভাবে প্রেজেন্ট করে দিয়েছে, সেখানে একটা গা ছমছম করার মতন ব্যাপার চলে আসছে। মানে যদি হলে যখন গিয়ে প্রথমবার দেখবেন তখন মনে হবে যে এটা কে, প্রেজেন্টেশনটা এরকম, মানে হিরোর উপরে ডিপেন্ড করছে না। ওখানে শাহরুখ খানকে দেখাই যাচ্ছিল না ওই সিনটাতে, এমন ভাবে ব্যান্ডের বাঁধা ছিল, বাট ওই প্রেজেন্টেশনটা ওইটাই তো সিনেমার মধ্যে ওই ব্যাপারটা নিয়ে আসে না। তো এখানেও সেম ব্যাপারটাই হবে যে সালমান খানকে ওরা মানে শুধু সালমান খান বলে নয়, একটা হিরোকে কিভাবে প্রেজেন্ট করছে সেটা সাউথের ইন্ডাস্ট্রি জানে, করতে করতে ওদের অভ্যাস হয়ে গেছে। তো এনিওয়ে, টিজারটা দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে টিজার হিসাবে যতই এরা মার্কেট করুক, এটা কিন্তু তথাকথিতভাবে এটা টিজার না। তো ফার্স্ট লুক একটা বলা যায়, এবং ফার্স্ট লুকটা ঠিক আছে। মানে একটা জিনিস আমার কেন যেন মনে হয়, আমার এটা জাস্ট তোর একটা ছোট্ট অপিনিয়ন চাই আমার, তোর এই যে শাহরুখ খানের যে আমি আবার কিন্তু এখানে শাহরুখ খান সালমান খানের এই ডিবেট আনতে চাইছি না, বাট আমরা একটা ব্যাপার বলি না যে অনেক দিন তাকে যদি স্ক্রিনে আমরা না দেখি, তাহলে তার একটা নোভেলটি ফ্যাক্টর আমাদের মধ্যে আসে, তাই তো, যে তাকে দেখার বলতে গেলে একটা কি বলি একটা ক্রেভিং। সালমান খান আমার মনে হয় কেন জানি না, সালমান খান এই যে তোর অনেক দিন ধরে যে মানে সিনেমা তো করে যাচ্ছে ঠিক আছে, বাট এই যে ক্যামিওসগুলো করেছে না, এই ক্যামিওসগুলো প্রবাবলি না করলেও পারতো। তাহলে এই যে লাস্ট সিনেমা মানে সেই টাইগার 3-তে আমরা দেখেছিলাম, তারপরে তো সালমান খানকে দেখা যায়নি মেইন একটা সিনেমাতে। যদি টাইগার 3 এর পরে ডাইরেক্ট সিকান্দার আসতো 1.5-2 বছর পর, হিসাব করে দেখ, তাহলে কিন্তু আমার মনে হয় ইম্প্যাক্টটা অফ দিস টিজার এন্ড দিস ফিল্ম, এবার অবশ্যই ফিল্ম এখনো রিলিজ হয়নি, বা এই টিজারটা আরো বেশি পড়তো, যে এত ইম্পর্ট সালমান খানকে ওরকম দাড়ি লাইক আ উন্ডেড লায়ন দেখতে পাচ্ছি, আরো বেটার হতো। তোর কি একদম একদম, যে তুমি ওয়েট করে যেরকম ধরো দেব অনেকদিন পরে মাসিস একটা অবতারে ফিরলো, দেব কিন্তু ক্যামিও করে না, আমি বলছি না যে দেবের সাথে সালমান খানের তুলনা করছি, বাট
মানুষ এত বেশি মুখিয়ে ছিল কেন? কারণ একটা নতুন লুকে দেখতে পাবে দেবকে, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত ওই ব্যাপারটা তো, ওই যে অ্যাকশন করবে, ওইটাও অনেকদিন পর দেখতে পাবে। তো মানুষের মধ্যে সেই অদম্য খিদেটা যেটা, সেটা মানুষের মধ্যে আছে। এবারে তুমি যদি রেগুলার সকাল থেকে সারাদিন কিছু না কিছু খেতে থাকো, কিছু না কিছু খেতে থাকো, কিছু না কিছু ছোট ছোট খাবার খেতে থাকো, তখন দুপুরে যে মেন কোর্সটা আসবে, যখন লাঞ্চটা আসবে, তখন তোমার এই ফিলটা থাকবে না যে একটা খালি পেটে হয় না, খালি পেটে তুমি যে কোনো কিছু খেলেই তোমার অমৃতের মতো ফিল হয়, যে অনেকক্ষণ কিছু খাইনি ভাই, যা আছে দিয়ে দে। বাট সেখানে যদি তোমার ওই মাটন কষাটা চলে আসে, তোমার তো সেখানে মানে অমৃত টাইপের ফিল হবে। বাট এখানে আমরা কি করছি, সালমান খান যে ছোট 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 ক্যামিওস করে গেছে একই রকম লুকে, একই রকম অ্যাকশনে, তো আমাদের সকাল থেকে খাওয়ানোর মতন ব্যাপারটা হয়েছে। এখন মাটন কষা এলেও আমাদের মনে হয় যে ওকে, লুকস গুড, 2-4 পোড়া খেয়ে মনে হবে যে আচ্ছা ঠিকই আছে। তো এরকম একটা ব্যাপার চলে আসবে। আমার মনে হয় এগুলো সত্যি, তোমার কথার সাথে একদম অ্যাগ্রি করেছি, এগুলো সালমান খান না করলেও পারতো, যেটা শাহরুখ খান করে না সচরাচর। শাহরুখ খান তো ক্যামিওস আমরা কবে লাস্ট দেখেছি মনে নেই, সেই সালমান খানের টিউবলাইটে মনে হয়, তারপর তো দেখতে পাইনি। তো সালমান খানেরও এটাই উচিত, প্রচুর বেশি ক্যামিওস করছে। না, ব্রহ্মাস্ত্রতে দেখেছি, কিন্তু যাই হোক, ওটা একটা ইম্প্যাক্টফুল রোল ছিল, এবং ওটা শাহরুখ খান, ওটা একটা, যেহেতু ওই মোহন ভার্গবী তো না, এবং তুই ভাবনা, এই যে সালমান খানের ক্যামিওটা লাস্ট কিছু মাসে, মানে সিংহাম তো বেরোলো ভাই এই দিওয়ালিতে, সিংহাম বেরোনোর পরে আবার বলতে গেলে বেবি জন আসলো তার 2 মাসের মধ্যে। তো 2 মাসের মধ্যে সালমানকে ওই একই লুকে মোটামুটি আমরা দেখে নিয়েছি। এবং যারা বিগ বস দেখে তারা তো প্রতিদিন তাকে, প্রতি সপ্তাহে তাকে দেখছে, কোনো চেঞ্জেস নেই ভাই। এটা অজয় দেবগনের সাথেও এখন হচ্ছে, একই লুকে তুমি লাস্ট 5-6টা সিনেমা যতগুলো দেখবে সব একই লুকে, একই চরিত্রে দেখতে পাচ্ছি আমরা। তো এটাও একটা, অত ভালো অ্যাক্টরের, মানে ইভেন কমেডি সিনেমাগুলো তো একই লোকে গোফ নিয়ে কোনো রকম কোনো চেঞ্জেস নেই। আর এটা শুধু ওদের ক্ষেত্রে নয়, খুব প্রচুর বেশি একটা আরশাদ ওয়ারসি, আমি যতগুলো কমেডি সিনেমাতে দেখছি একই রকম লুকে, সেই মোটা মোটা চশমা পরে দাড়ি টাড়ি গোফ টোপ নিয়ে একই রকম লুকে দেখা যাচ্ছে। প্রচুর অ্যাক্টরকে আমি দেখছি, এটা আমার খুব বাজে লাগছে। খুব একটা ভালো একটা পয়েন্ট তুললে তুমি। এটা অ্যাকচুয়ালি আপনারা যদি লক্ষ্য করেন, যারা দেখছেন তারা যদি লক্ষ্য করেন, বেশিরভাগ সিনেমাতে আপনাদের প্রিয় অ্যাক্টর, যেগুলো 2009-10 সময় যে সিনেমাগুলো হতো, প্রত্যেককে আমরা আলাদা আলাদা লুকে দেখতে পেতাম প্রত্যেকটা সিনেমাতে, সেই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে না। সেই জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা জনারের সিনেমাই এখন একটু মুখ থুবড়ে পড়ছে। এক্স্যাক্টলি। যাই হোক, আজকের টিজার রিভিউটা আমরা এগোবো না, কারণ সেরকম কিছু বলারও ছিল না। আমরা যদি ট্রেলার আসে তখন ট্রেলার তো পরে আসবে, এখন অনেক বেশি টিজার আসবে, অনেক পরে ঈদে রিলিজ আছে। তো এরপরে যে টিজার গুলো আসবে সেগুলো নিয়ে আমরা বসবো, তখন হয়তো আরো বেশি কিছু জানতে পারবো সিনেমাটা স্টোরি সম্বন্ধে, আর কি আমরা এক্সপেক্ট করতে পারি সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আপনাদের এই ভিডিওটি কিরকম লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান, এটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ এখানে আমরা টিজার ছাড়াও অন্য অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, যেটা হয়তো আপনাদের নিজেদের মধ্যে আলোচনা করতে ভালো লাগবে। আমাদের ভিডিওসগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটা লাইক করুন। নমস্কার, থ্যাংক ইউ।